আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের যে মডেল টেস্টগুলো হয়েছে সেই ধারাবাহিকতায় আজকে আমরা 9 নম্বর মডেল টেস্টের যে প্রশ্ন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেগুলো সলভ দেখার চেষ্টা করবো। সো আমাদের সাথে থাকো এবং একেবারেই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবা। আমরা আজকে এই নার্সিং ভর্তি প্রস্তুতির সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থাকে সেগুলো নিয়েই হচ্ছে আমরা মূলত আয়োজন করছি। সো চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। দেখো, প্রথমেই যে বিষয়টি আলোচনা ছিল প্রশ্নটিতে ছিল যে ভাষার মূল উপকরণ কি। ভাষার মূল উপকরণ কি? আচ্ছা, সরি, এই প্রশ্নটা কিন্তু হচ্ছে তোমাদের ভাষার মূল উপকরণ এখন পর্যন্ত যে বিগত সালগুলো যদি আমরা প্রশ্নগুলো দেখে থাকি, বিগত সালের যে প্রশ্ন ছিল তো সেগুলো থেকে বহুবার হচ্ছে এই প্রশ্নটি পরীক্ষার মধ্যে এসেছে। সো এখান থেকে কিন্তু আমরা ধরে নিতে পারি যে দেখো বাক্য এবং আরেকটি হচ্ছে ধ্বনি। তো এই ধ্বনি জিনিসটা কিন্তু যখন বলা হবে মূল উপকরণ ভাষার, সেক্ষেত্রে হবে কি হয়ে যাবে, ভাষার মূল উপকরণ হয়ে গেলে হয়ে যাচ্ছে বাক্য। এখন তোমাদের ধ্বনি মূল উপকরণ কি, অক্ষর কি এবং বর্ণ কি, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। বুঝছো, এগুলো একটু জানলে আমরা কিন্তু খুব সহজেই যে কোনো ধরনের প্রশ্ন এখান থেকে আসলে হচ্ছে অ্যান্সার করতে হবে। তবে আমরা বিগত সালগুলোতে যদি দেখি, যে বললাম বহুবার হচ্ছে তুমি দেখবা যে এটা প্রশ্ন রিপিট হয়েছে। তো তোমরা আহ ধ্বনি দেখো, মুখ দিয়ে যা নিশ্চিত হয় তাই ধ্বনি। ধ্বনিগুলোকে যখন আমরা লিখি সেটি হচ্ছে বর্ণ। হ্যাঁ, বর্ণগুলোকে যখন আমরা, বর্ণগুলোর সমষ্টিটি মূলত হচ্ছে যে ভাষা তৈরি হয়। হ্যাঁ, সেই ভাষাটা মূলত বাক্য আকারে যায়, যেমন তার পরবর্তীতে অসংখ্য কি হয় যে তৈরি হয়ে যায়। হ্যাঁ, আর দেখা যাচ্ছে নাটক, গল্প, উপন্যাস অনেক কিছু তৈরি করা যায়। ওকে, এরপরে দেখো আরেকটি জিনিস ছিল যে নদী শব্দের সমার্থক শব্দ। আমরা বহুবার বলে আসতেছি যে এই সমার্থক এবং বিপরীতার্থক শব্দগুলো কিন্তু আমাদের পরীক্ষার মধ্যে চলে আসে। সো আমরা বিশেষ করে যে জিনিসগুলো এখান থেকে পড়া উচিত, দেখো নদীর যে সমার্থক শব্দ রয়েছে সেটা, এরপরে তোমার হচ্ছে চাঁদ, চাঁদের সমার্থক শব্দ, এরপরে হচ্ছে আকাশ। হ্যাঁ, আকাশ, যেটা হচ্ছে আকাশ। এরপরে যদি তুমি আসো নদী, চাঁদ, আকাশ, হ্যাঁ, পাহাড় পর্বত যেগুলো রয়েছে সেই বিষয়গুলো যদি আমরা একটু দেখি, যে হচ্ছে পাহাড় যেটা রয়েছে, হ্যাঁ, পাহাড়। এরপরে যদি হচ্ছে তুমি দেখো যে পাহাড় পর্বতের যে ইয়েগুলো রয়েছে, এই টাইপের তুমি বেশ কিছু জিনিস পাবা, এই যে সমুদ্র। হ্যাঁ, সমুদ্র। সো এই জিনিসগুলো থেকে তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে, কিন্তু প্রতি বছরের পরীক্ষার মধ্যে আসে। সো তেমনই দেখো নদী, নদী যে সমার্থক শব্দ এর মধ্যে আছে শরীর। হ্যাঁ, এটা মূলত হচ্ছে নদী সমার্থক শব্দ। অম্বু সম্ভবত আকাশের সমার্থক শব্দ। এরপরে আর বাকিগুলো এইভাবে আমাদের দেখতে হবে। সো আমরা এখান থেকে এই যে বললাম, এই শব্দগুলো যেগুলো বললাম এগুলো ভালো করে আমাদের একটু ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে আসো উপসর্গ। দেখো উপসর্গের কাজ কি। এখন বাংলা ব্যাকরণের যে আলোচ্য বিষয়গুলো রয়েছে, বিশেষ করে যদি আমরা দেখি যে কারক, সমাস, উপসর্গ, অনুসর্গ, হ্যাঁ, প্রকৃতি প্রত্যয়, এগুলো থেকে কিন্তু পরীক্ষার মধ্যে আসে। এরপরে সন্ধি। সো তেমনই দেখো একটি গুরুত্বপূর্ণ টপিক উপসর্গ। সো এখানে জাস্ট আমরা উপসর্গের বিভিন্ন যে শ্রেণী প্রকারভেদ এবং শ্রেণী বিভাজনগুলো আছে এগুলো কিন্তু আমরা দেখেছি পরীক্ষার মধ্যে আসতো। কিন্তু এইখানে তোমার হচ্ছে শুধু দেওয়া আছে যে উপসর্গের কাজটা কি। সো এই ধরনের থিওরিক্যাল প্রশ্নগুলো আসতে পারে। তো সেখান থেকে কিন্তু হচ্ছে আমরা খুব সহজেই কিন্তু হচ্ছে আমরা কি করতে পারবো এখানে, উপসর্গ দেখো নতুন শব্দ গঠন করা, বাক্যের অর্থ পরিবর্তন করা, শব্দের সংকোচন করা, শব্দের বিভক্তি বা নির্দেশ করা। এই যে উপসর্গ মূলত কাজটা কি সেটাই হচ্ছে এখানে তোমার দেওয়া আছে। সো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমাদের একটু ভালো করে দেখতে হবে। আমরা যদি এটা দেখি তাহলে হচ্ছে দেখবো যে দেখো উপসর্গটা দেখো, আমরা যে উপসর্গগুলো পড়ি বিভিন্ন সময়, যে অভি, অজ। এখন দেখো যদি বলি যে হাসেম অজপরা গায়ে থাকে। আচ্ছা, অজপরা গায়ে থাকে, এই যে দেখো অজ, এই যে অজ দিয়ে উপসর্গটি যে শব্দ গঠন করা হয়েছে, মূলত নতুন শব্দ গঠন করাই হচ্ছে উপসর্গের কাজ। ওকে, এরপরে আসো যা দমন করা যায় না এক কথায় প্রকাশ করো, বা বাক্য সংকোচন যেটাকে আমরা বলতেছি সেটাই। এখানে দেখো যা দমন করা যায় না, যা দমন করা যায় না সেটি আমরা কি বলতেছি, অদম্য। কি? অদম্য। এরপরে দেখো এই যে জিনিসগুলো, এগুলো থেকে তোমরা একটু ভালো করে দেখে নিবা কোনটা কোনগুলো আছে। সেখান থেকে কিছু আমাদের বইগুলোর মধ্যে দেওয়া থাকে নিয়োজনে, সেগুলো আমরা একটু ভালো করে যদি পড়ি তাহলে কিন্তু আমরা সলভ করতে পারবো। এরপরে আসো কান পাতলা, দেখছো বাগধারা। এরপরে আসলো কি বাগধারা, এটাও তোমার মুখস্থ নির্ভর প্রশ্ন। তো তোমার কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। ওকে, কান পাতা শব্দ দেখো দেওয়া আছে, যে কান পাতা শব্দের অর্থ হচ্ছে সহজে, সহজে বিশ্বাস প্রবণ, মানে আমরা খুব সহজে হচ্ছে যেটাকে বিশ্বাস করে ফেলি, এই টাইপ কিছু। সো এগুলো আসলে তুমি কে বোঝানোর আসলে তেমন কিছু নেই, তুমি যদি হচ্ছে এগুলো ভালো করে পড়ে নাও, মুখস্থ টাইপ প্রশ্ন এগুলো, এগুলো ভালো করে মুখস্থ করতে হবে। ওকে, বা বুঝে নিতে হবে। আর এরপরে আসো
দেখো ষোড়শ কোন ধরনের সংখ্যা? আচ্ছা, তোমাদের যে সংখ্যা, যে তোমাদের কি বলে ওটাকে, ওই যে আহ বহু বচন যেটা রয়েছে না, বহু বচন বা সংখ্যার ধারণা যেটাকে আমরা বলতেছি, সংখ্যার আমরা বাংলা ব্যাকরণ যেটা চ্যাপ্টার রয়েছে, সো এইখানে কিন্তু হচ্ছে তোমার এই বিভিন্ন সংখ্যাগুলো হচ্ছে দেওয়া আছে। দেখো অঙ্কবাচক, পরিমাণবাচক, পূরণবাচক, তারিখবাচক। যেমন আমরা তারিখবাচক গুলো কি বলি, 1 2 3 4 5, হ্যাঁ, এগুলোকে কিন্তু হচ্ছে আমরা এই যে পয়লা, দোসরা, হ্যাঁ, তেসরা, এই যেভাবে লিখি না, তো তারিখবাচক যেগুলো সেগুলো থাকে, পূরণবাচক থাকে, পরিমাণবাচক থাকে, আর অঙ্কবাচক মূলত কি 1 2 3, এই যে তোমাদের একটা সংখ্যাগুলো আছে দেওয়া। তো ষোড়শটা দেখো এখানে লিখছে যে হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের দেখো বাংলা দিয়ে লিখছে ষোড়শ, তাই হচ্ছে পূরণবাচক একটি হচ্ছে সংখ্যা। দেখে নিতে পারো। দেখো শুদ্ধ বানান, দেখো এখানে যে বানান শুদ্ধকরণ কিন্তু আমরা দেখি যে পরীক্ষার মধ্যে আসে, এখানে যেগুলো দেওয়া আছে দেখো শুদ্ধ বানান, এখান থেকে আমাদের দেখতে হবে যে কোন বানানটি সঠিক রয়েছে। বাংলা একাডেমি যে বাংলা একাডেমি যেটা রয়েছে, বাংলা একাডেমির যে হচ্ছে শুদ্ধ বানানের যে নিয়ম সেটা মেনটেন করে, এই বানানগুলোর মধ্যে হচ্ছে কোনটি সঠিক রয়েছে। ওকে, এরপরে দেখো শান্ত না। ওকে, এই যে বানানটা দেখো, গ নাম্বার, দন্ত ছয় আকার, নয় যুক্ত তয় ব, দন্ত নয় আকারে না, শান্ত না, এটা কি আমরা মূলত বলতেছি হচ্ছে যে আমাদের শুদ্ধ বানান যেটা সেটাকে। ওকে, এরপরে আসো সৌম্যের বিপরীত। আচ্ছা, আবার দেখো বিপরীতার্থক শব্দ আমাদের জানতে হবে। তো সৌম্য, সৌম্য শব্দটার বিপরীতার্থক শব্দ কোনটি সেটি হচ্ছে এখানে দেওয়া আছে, উগ্র। হ্যাঁ, এখানে দেওয়া আছে উগ্র আর কি। এরপরে আসো বনস্পতি। আচ্ছা, এই দেখো সন্ধি বিচ্ছেদ যেটা প্রতি বছরই পরীক্ষার মধ্যে আসে। হ্যাঁ, সো সন্ধি বিচ্ছেদের যে যে স্বরজাত এবং ব্যঞ্জন সন্ধি, স্বরসন্ধি এবং নিপাতনে সিদ্ধ সন্ধি, যে সন্ধিগুলো আজ রয়েছে সেগুলো কিন্তু আমাদের ভালো করে দেখতে হবে। সো এখানে যে সন্ধিটা তুমি দেখতেছো, কি দেখতেছো দেখো তো, বনস্পতি। হ্যাঁ, বনস্পতি যেটা, এটা তুমি দেখবা যে বিভিন্ন যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয়, প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলো হয় সেগুলোকে দেখবো যে হচ্ছে তোমার এই বনস্পতি শব্দটা বারবার পরীক্ষার মধ্যে আসে, অথবা এটা এভাবে আসতে পারে, অথবা দেওয়া থাকতে পারে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি, বা নিচের কোনটি হচ্ছে বিসর্গ সন্ধি, সেক্ষেত্রে কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে। সো আমরা যদি এখানে একটু দেখি, দেখো এই শব্দটা, এই যে দেখো বনজ পতি, এটাই কিন্তু দেওয়া আছে। সো আমরা এখান থেকে এটা দেখে দিলাম। আসলে এগুলো তোমাকে একটু বিস্তারিত দেখতে হবে, যদি না পারো তাহলে বিগত সালে এখন পর্যন্ত দেখো যতগুলো প্রশ্ন আসছে, বিগত সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমার হচ্ছে ভালো করে দেখলেই মূলত এখান থেকে তুমি অ্যান্সার করতে পারবা। ওকে, এরপরে দেখো ধর্মঘাট আসছে, দেখছো সন্ধি সমাস এই সবগুলো কিন্তু থাকে। সো এখান থেকে সমাজ থেকে একটা প্রশ্ন আসছে যে ধর্মঘাট বা ধর্মঘট যেটা, এই শব্দটা হচ্ছে কোন ধরনের সমাস। এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি যে আমরা জাস্ট চতুর্থী তৎপুরুষ সমাজ যেটিকে আমরা বলতেছি। সো ধর্মের জন্য ঘট, এটা মূলত বলছে যে ব্যাখ্যা যদি আমরা করি যে ধর্মে, দেখো এই জায়গাটাতে রের রয়েছে, ধর্মের জন্য ঘট। ওকে, বা ধর্মের জন্য নিমিত্ত যেটাকে আর বলতেছে, নিমিত্ত আর কি। সো এটাকে বাদ দাও, ধর্মের জন্য ঘট। আচ্ছা, অত দূরে আমার যাইতে হবে না, আমার এই জায়গাটাতেই খেলা। দেখো র দা আছে রের, যে বিভক্তিটা আমরা এখানে দেখছি সেটি হচ্ছে তোমার একটি নিপাতনে সিদ্ধ সন্ধি। ওকে, চতুর্থ, চতুর্থ কি তৎপুরুষ সমাস। দা যা দীপ্ত পাচ্ছে, এক কথায় কি বলা হয়? আচ্ছা দেখো, আবার এক কথায় প্রকাশের প্রশ্ন দেওয়া আছে। আমরা যদি দেখি যা দীপ্ত পাচ্ছে, মূলত এটাকে আসলে দীপ্তমান, তাই না, বা দীপ্যমান যেটা আছে ওটার উত্তর এখন আসলে এটা তো বোঝানোর তুমি কিছু না, এটা তোমাকে কি করতে হবে, ভালো করে দেখে নিতে হবে। ওকে, মুখস্থ করে ফেলো, যা দীপ্ত পাচ্ছে, দীপ্যমান। ওকে, এরপরে আসো, এই যে দেখো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে কারক, যেটা কারক থেকে কিন্তু প্রশ্ন আসে। সো এখানে একটা জিনিস দেখো, পুকুরে মাছ আছে, পুকুরে মাছ আছে। এখন মাছটা দেখো, মাছটা কোথায়, মনে করো এটা একটা পুকুর, তাই না? এখন পুকুরে যেভাবে মনে করো মাছগুলো আছে, ধরো এটা মাছ, এরকম মাছ, হ্যাঁ, মাছ রয়েছে। এখন এই যে দেখো পুকুরে কিন্তু মাছ আছে, এখন মাছ তো পুকুরের কোনো একটা অংশে বিরাজমান করতেছে, তাই না? অধিকরণ যেটাকে আমরা বলতেছি, যে পুরাটাই হচ্ছে এই যে অধিকরণ কারক যেটা, সেটাই। তো আরো একটা বিভাজন রয়েছে, তো ওটা এখানে দেওয়া নেই, আমরা ওটাকে আপাতত এটাই ধরে নিলাম। যদি পুকুরে মাছ রয়েছে, স্থান বা আধার বোঝালে তাকে বলি কোন স্থান বোঝাচ্ছে, তাই না? পুকুরের মধ্যেই যেহেতু মাছ রয়েছে, কোনো একটা জায়গার মধ্যে, সো স্থান বোঝানোর কারণে মূলত এটা হচ্ছে আমাদের অধিকরণ কারক।
ওকে, এরপরে আছে তিলের তৈল আছে যে জিনিসটা, ওটা কিন্তু ভালো করে দেখতে হবে। এরপরে দেখো বিষাদ সিন্ধু কার রচনা। এখন এইরকম কিছু রচনার নাম দিয়ে হচ্ছে বলা হয় যে লেখকের নাম কি, মীর মশাররফ হোসেন। এখন তোমরা হচ্ছে এই লেখক পরিচিতির ক্ষেত্রে পিএসসি যে পিএসসি যে 11 জন হচ্ছে তোমার নিবন্ধিত হচ্ছে নিবন্ধিত নিবন্ধিত হচ্ছে যে কবি সাহিত্যিক রয়েছে, 11 জন যে নিবন্ধিত কবি সাহিত্যিক রয়েছে, তাদের হচ্ছে তোমাদের জীবনী, তাদের হচ্ছে কি কি পড়তে হবে। নিবন্ধিত 11 জনের হচ্ছে তোমার এই 11 জনের হচ্ছে পিএসসি নিবন্ধিত 11 জনের যে হচ্ছে কবি সাহিত্যিক রয়েছে, কি রয়েছে কবি সাহিত্যিক যারা রয়েছে তাদের হচ্ছে জন্মসাল মৃত্যুসাল যেটা, সেটা পড়তে হবে। এরপরে হচ্ছে তাদের যে সৃষ্টিগুলো, যারা যে কাব্যগুলো রচনা করছে, কবিতা লিখছে, সেই সৃষ্টিগুলো পড়তে হবে। এরপরে তাদের সম্মান, তাদের হচ্ছে অর্জন, তারা যে পুরস্কারগুলো পেয়েছে অর্জন, সেগুলো দেখতে হবে। এই যে জন্ম মৃত্যু, তাদের সৃষ্টি এবং অর্জন, এই জন্য যদি তুমি দেখো তাহলে তুমি এই টাইপের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু অ্যান্সার করতে হবে। এবং মজার বিষয় হচ্ছে এগুলো থেকে 2 থেকে 1টি প্রশ্ন অবশ্যই থাকবে পরীক্ষার মধ্যে। ওকে, এটা আমরা দেখে নিলাম। এরপরে দেখো খ্রিস্টাব্দ শব্দ দুটি ভাষার, আচ্ছা কোন শব্দ থেকে ভাষাগুলো মূলত হচ্ছে যে আমরা দেখি যে লুঙ্গি কোন ভাষার শব্দ, চিনি কোন ভাষার শব্দ, এরপরে হচ্ছে যে ফরিয়াদ, যে কি বলা হয়, রসদ বান্দা, দপ্তর, দরবার, এই শব্দগুলো কোন ধরনের শব্দ, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে। তো এখানে দেখো খ্রিস্টাব্দ যেটা দিয়ে হচ্ছে আমরা কি করি, আমাদের যে ইংরেজি সালগুলো সেগুলো হিসাব করে থাকি। তো এই শব্দটার উৎপত্তি কোথা থেকে, সেটা হচ্ছে এই প্রশ্নটার মধ্যে ছিল। তো আমরা যদি একটু দেখি, ইংরেজি এবং তৎসম শব্দ মিলেই মূলত হচ্ছে আমাদের এই খ্রিস্টাব্দ শব্দটি অনুষ্ঠিত হয়। ওকে, সৃষ্টি হয়েছে। সো আমরা দেখে নিলাম। ওকে, তাহলে আমরা চলে যাই পরের শব্দ। দেখো সঞ্চিত কাব্যগ্রন্থটি কার লেখা। দেখো খুব জরুরি একটি বিষয়, সঞ্চিতা এবং সঞ্চিতা, এই যে একটা কাব্যগ্রন্থ রয়েছে যেটি মূলত হচ্ছে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সংকলনের নাম দেওয়া হয়েছে সঞ্চিতা। দেখো এই বানানটা দেখো, এখানে যেটা দেওয়া আছে, আর এটা যদি আমি লিখি, সরি, স দেখো, এই যে দেখো তোমার এখানে হচ্ছে যেটি দেখো সঞ্চিতা, জাস্ট এই যে অন্তুস্তি অর্ডার নাই, এই যে দেখো এটা কিন্তু লিখছে নজরুল, ওকে, কাজী নজরুল ইসলাম। আর যখন এই যে অন্তুস্তি অর্ডার থাকবে তখন হয়ে যাবে এটা রবীন্দ্রনাথ ঠাকুর। এই জিনিসটা তোমাকে ভালো করে দেখতে হবে, একটু লিখতে হবে যে বানানটা ঠিক করে দেখতে হবে যে কোথায় কি রয়েছে। দেখো এই যে ঋষি দিয়ে সঞ্চিতা যখন হবে তখন হবে রবীন্দ্রনাথ ঠাকুর, আর যখন শুধু সঞ্চিতা দেখবা তখন হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। তাহলে এই হচ্ছে বিশিষ্ট। ওকে, এরপরে আসো দেখো এই যে, আচ্ছা দেখো তোমাদের পারিভাষিক কিছু শব্দ কিন্তু জানতে হবে। সো এইখানে যে শব্দটি আছে, এই শব্দটাকে যদি হচ্ছে আমরা অর্থ করি, এগুলো আসলে তো তোমার অভিযোগ দ্বারা আছে। তো আসলে এগুলো পড়াবো, এগুলো তো আসলে তোমাকে দেখতে হবে, বুঝছো, এগুলো তো মুখস্থ করে নিতে হবে। এরপরে আসো দেখো বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, দুটি কোন ধরনের বাক্য, খুবই জরুরি একটি বিষয়। দেখো বাক্যের যে প্রকারভেদ কি কি, সরল, এই যে দেখো দেওয়া আছে সরল, জটিল, জটিল, যৌগিক বা মিশ্র, যেটাকে বলতেছি যৌগিক। এই যে দেখো যে বাক্যে যে 3 প্রকার রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে এখানে দেওয়া আছে। তো আমাদের এই বাক্যের প্রকারভেদ গুলো ভালো করে দেখতে হবে, যেটা আমরা বলতেছি যে সিম্পল, কম্পাউন্ড, হ্যাঁ, কমপ্লেক্স, ও ইংরেজির যেগুলো, এগুলো তোমরা জাস্ট অ্যান বাট সো এন ফর থাকলে কি হয় যে কম্পাউন্ড সেন্টেন্স হয়, তাই না, কম্পাউন্ড বাক্য বা কম্পাউন্ড সেন্টেন্স হয়। অ্যান বাট সো ইয়েট অ্যান, এই এইগুলোকে বাংলায় কনভার্ট করলে কিন্তু তুমি খুব ইজিলি হচ্ছে এই জিনিসটা একই, জাস্ট বাংলা আর হচ্ছে ইংরেজি। সো ওই জিনিসটা এখানে আসছে। সো এখানে দেখো বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, এখানে এই বাক্যটাতে দেখো কিন্তু হচ্ছে জাস্ট একটা কমা দেওয়া আছে এবং দুইটা হচ্ছে একটি বাক্য, বিপদে মোরে রক্ষা করো এটা একটা বাক্য, আবার এদিকে আরেকটা বাক্য, এ নহে মোর প্রার্থনা। এখন তোমাকে একটু বুঝতে হবে যে আসলে এই বাক্যটা কি একটার উপর একটা নির্ভর করতেছে কিনা, বা একটা সাপেক্ষে একটা হচ্ছে কিনা। দেখো এখানে কিন্তু তেমন কিছু নেই, জাস্ট সিম্পলি হচ্ছে বাক্যটি হচ্ছে অনুষ্ঠিত, মানে বাক্যটি এখানে দেওয়া আছে, জাস্ট সেইভাবে যখন সহজভাবে কোনো ধরনের কনজাংশন বা আলাদা কোনো কিছু থাকতেছে না, জাস্ট সিম্পল বা সাধারণভাবে দেখতেছো, তখন এটা সরল বাক্য হয়ে যাবে। ওকে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, দেখো এখানে কিছুই নাই, সো একদম সাধারণভাবে আছে, তাই এটি কি সরল বাক্য। এরপরে দেখো বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ, খুবই জরুরি বিষয়, সন্ধি বিচ্ছেদ এটা কিন্তু হচ্ছে আমাদের পড়তে হবে। এখন দেখো বৃষ্টি যেটা রয়েছে, বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ,
এখন দেখো বৃষ্টি শব্দ এটাকে ভাঙছে বৃষ্টিকে। সো বিভিন্ন যে সন্ধির যে প্রকারভেদ গুলো আছে আমরা আগে আগেই বলেছি, সো সেগুলো একটু আমাদের দেখতে হবে। দেখো একটু দেখে ভালো করে পড়ে নিতে হবে। ওকে, ঠিক আছে। এরপরে আসো, দেখো 21শে ফেব্রুয়ারি প্রশ্নটি ছিল তোমাদের প্রথম সংকলনের সম্পাদককে। 21শে ফেব্রুয়ারি বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু হচ্ছে আমরা দেখেছি যে যে মহান 1952 সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণেই মূলত এই দিবসটি পালন করা হবে। সেই সাথে বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল স্বীকৃতি 1999 সালে ইউনেস্কো কর্তৃক কি বলা হয়, স্বীকৃতি দেওয়া হয়, এবং জাতিসংঘ কর্তৃক পরবর্তীতে 2007 সালে স্বীকৃতি দেওয়া হয়। এবং বাংলা পৃথিবীর একমাত্র জাতি হিসেবে বাঙালি জাতিদেরকে তাদের ভাষার জন্য জীবন দিতে হয়েছে, এবং পরবর্তীতে প্রত্যেক দেশের মাতৃভাষা সংরক্ষণের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিনটি পালন করা হয়ে থাকে সারা বিশ্বে, সারা বিশ্বে এটি পালন করা হয়ে থাকে। সো এই জিনিসটা তোমার তেমনই হচ্ছিল যে 21শে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদককে। সো ওই যে 21শে ফেব্রুয়ারি কিন্তু এটা সেই না, এটা একটা সংকলনের নাম। সো এটা এখানে দেওয়া আছে বিপদ রক্ষা বৃষ্টি শব্দ সন্ধি বিচ্ছেদ আগুনের সমার্থক শব্দ কোনটি। সো 18 19 স্কিপ করা হয়েছে। সো এটা আমাদের দেখো যে ওই যে আমরা যেটা একটু আগে বললাম যে পিএসসি যে 11 জন যে কবি সাহিত্যিক রয়েছে সেটা কিন্তু আমাদের দেখতে পাচ্ছি। এগুলো আমাদের ওখান থেকে যদি আমরা পড়ি তাহলে এই টাইপের প্রশ্নগুলো সহজে অ্যান্সার করতে পারবো। ওকে, এরপরে দেখো আর আবার সম্মতি শব্দ দেওয়া আছে। সো আমার মনে হয় যে তোমাদের এই বাংলায় যেগুলো দেওয়া আছে মোটামুটি ভালোই দেওয়া আছে, তবে এখানে আমাদের আরো কিছু প্রশ্ন আমাদের একটু এক্সট্রা করে পড়া খুব জরুরি, যেটা আমি একটু বলতে চাই। যে তোমাদের যারা হচ্ছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো, তোমাদের এইচএসসির যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসে যে বাংলা বাংলা প্রথম পত্র যে তোমাদের গদ্য, বাংলা প্রথম পত্রের হচ্ছে তোমার যে গদ্যগুলো ছিল, গদ্য পদ্য, আরেকটা কি ছিল নাটক, আর একটা হচ্ছে তোমার উপন্যাস। ওকে, এই এই জিনিসগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে দেখতে হবে। এগুলো যে বিভিন্ন উক্তিগুলো রয়েছে, যেমন যে তোমার দাড়ি কই মিয়া, হ্যাঁ, এরপর এটার যে একটা বাক্য ছিল। সো মূলত হচ্ছে যে ওই তোমার হচ্ছে কি বলা হয়, যখন হচ্ছে লাল সালু উপন্যাসের ওই কি বলা হয় যে তোমার যে ইয়া ছিল, হ্যাঁ, যে মাজার পূজারী যে ব্যক্তিগুলো ছিল, তো তার মধ্যে থেকে একজনকে প্রশ্ন করা হয়েছিল যে সে এখন এক তরুণ, সে যখন উদ্যমী হয়ে এইসব মাজার পূজার বিরুদ্ধে হচ্ছে কি বলা হয় বক্তব্য রাখতেছিল, তো তাকে প্রথমেই থামিয়ে দেওয়া হলো যে তোমার দাঁড়িয়ে, তোমার তো দাঁড়িয়ে নাই, তুমি বিষয়গুলোর কথা হচ্ছে। এই যে এখানে কিছু যে বাক্য আমরা দেখি, এরপরে দেখবো যে হচ্ছে যে আরো কিছু বাক্য ওখানে দেওয়া আছে, এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, তো আমাদের কিছু বাক্য দিয়ে হচ্ছে বলা হতে পারে যে এই বাক্যটি বা উক্তিটি কার। তো এই ধরনের উক্তিগুলো কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে, সেক্ষেত্রে ভাইয়া তোমাদের ওই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে। ওকে, তো আমরা তোমাদের এই প্রশ্নগুলো দিয়েছিলাম, তো আমরা দেখো এগুলো জাস্ট এই যে বলেছি আগুন, আগুনের সমার্থক শব্দ, বিরোধী শব্দ ভালো করে তোমরা দেখে নিবা। এরপরে আসো খুব জরুরি, দেখো ইউনিক যেটা দেওয়া আছে যে সিনোনিম, যেটাকে আমরা বলতেছি। সো সমার্থক শব্দ দেখো ইউনিক, এটা আসলে এটা কি, এটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে। এবং ডিকশনারি থেকে এগুলো আমাদের প্রতিদিন যে ভোকাবুলারি যেগুলো আমরা বলতেছি, যে ভোকাবুলারি যেটা, এই ভোকাবুলারিটা তোমাদের একটু ভালো করে স্ট্রং করতে হবে। যদি স্ট্রং করতে পারো তাহলে কিন্তু খুব সহজে হচ্ছে তুমি এগুলো সমাধান করতে পারবা। দেখো আচ্ছা, এই জিনিসটা হচ্ছে তোমাদের উত্তর। আচ্ছা, এটা আসলে মুখস্থ করতে হবে, তাই না? আমরা দেখি যে ভয়েস সেন্স টাইপ কিছু প্রশ্ন আছে কিনা। দেখো বনের বিপরীত শব্দ কি, হ্যাঁ, এটা এখানে এখানে যে উত্তরটি দেওয়া আছে সেটি দেখে আমরা দেখবো যে কার্স। ওকে, এরপরে আসো যে কার স্পেলিং দেখো সঠিক বানান কোনটি, যেটা আমরা বাংলার মধ্যে ইংরেজির মধ্যে দেখি যে একটি প্রশ্ন থাকে। সো এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। সো এখানে যে জিনিসটা দেখতেছি যে এই বানানটিকেই সঠিক ধরা হয়েছে, সো আমরা এটাকে একটু স্পেলিংটা মিস্টেক করবো, এবং খাতার মধ্যে কিন্তু হচ্ছে আমরা কিন্তু এগুলো খাতার মধ্যে লিখে লিখে হচ্ছে প্র্যাকটিস করবো। সবার আগে বিগত সালে যেগুলো আসছে সেগুলো হচ্ছে বারবার আমাদের পড়তে হবে। ওকে, এরপরে আসো দেখো দ্য বেবি ইজ স্মেলিং ড্যাশ ইটস মাদার। দেখো এইখানে কিন্তু দেখো বেবি ছোট বাচ্চা, সেক্ষেত্রে কিন্তু এই যে ইটসটা হচ্ছে প্রোনাউন্স যেটা রয়েছে সেটাকে পজিটিভ প্রোনাউন সেটা ইউজ করা হয়েছে। সো যাই হোক, ওটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। তবে প্রশ্ন কিন্তু এটা না, এটা এখানে যে তোমার যে প্রিপোজিশন যে জিনিসগুলো রয়েছে, পজিশন, প্রিপোজিশন যেটি রয়েছে সেটি কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে একটা থেকে দুটো প্রশ্ন আসেই, দুই থেকে একটি প্রশ্ন পরীক্ষার মধ্যে আসেই তোমাদের, হ্যাঁ। সো এটা ভালো করে পড়তেই হবে। সো দেখো এখানে যেটি দেওয়া আছে সেটি যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা দেখো যদি দেওয়া আছে যদি লক্ষ্য করি যে এখানে অ্যাট, ওকে, দেখো এই যে দেখো যে স্মেলিং অ্যাট ইজ মাদার। ওকে, তাহলে আমরা একটু দেখে নিলাম ওটাও। এখন দেখো এখানে কিছু তোমাদের প্রভাবস দেওয়া আছে, যে প্রবাদ প্রমোশন যেটা বাংলায় বলতেছি সেগুলো এখানে দেওয়া আছে। সো টু মিট ট্রাভেল
হাফ ওয়ে মিনস। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো আসলে তোমাদের এখান থেকে দেখেই নিতে হবে, এবং এগুলো আসলে তুমি যদি আলাদা অর্থ করো তাহলে কিন্তু হবে না। এগুলো যে কিছু গ্রামার্য বা যে বই পুস্তকে যে অর্থগুলো পড়ানো হবে, যেগুলো দেওয়া আছে, সেগুলো কিন্তু হচ্ছে এটার অর্থ বহন করবে। ওকে, সো এটার উত্তরটা হবে বি নাম্বার, টু গেট ইনটু ট্রাভেল। ওকে, এরপরে আসো চেঞ্জ। আচ্ছা, সেদিন আমি পড়াইছিলাম এটা তোমাদের এই ভয়েস চেঞ্জের, আমি হচ্ছে সম্ভবত কন্টিনিউয়াস টেন্স যেটা রয়েছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যেটা পড়াইছিলাম, আমি বলেছিলাম যে বিআইএনজি বিগিং চেষ্টা করে আমাদের যুক্ত করা হয়, এবং ভার্বের থ্রি যেগুলো থাকেই, অবজেক্ট সাবজেক্ট যেগুলো হয় সেগুলো হয়। সো এখানে দেখো এখানে কি দেওয়া আছে, জাস্ট হচ্ছে তোমার একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, একটা হচ্ছে অবজেক্ট দেওয়া আছে। সো এখানে কিন্তু হচ্ছে আমাদের তেমন কিছু দেওয়া নেই। সো আমরা যে ভয়েস নর্মালি যে নিয়মটা যেটা যে হচ্ছে নর্মালি যে নিয়মটা, সেটাকে কি করি, যে সাবজেক্টটাকে হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্ট বানাই, এরপরে হচ্ছে আমাদের যে হেল্পিং ভার্ব যেটাকে আমরা বলতেছি হেল্পিং ভার্ব, সেটি হচ্ছে অ্যাড করি, তারপরে মূল ভার্বের থ্রি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং কি বলা হয়, এবার সাবজেক্টটা হচ্ছে অবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়। এই হচ্ছে সিস্টেম, তাই না? এরপর যদি আরো কিছু থাকে তাহলে সেটা হচ্ছে এখানে বসবে। এখন দেখো এখানে তো এক্সট্রা কিছু নাই, শুধু সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট যেটা সেটি হচ্ছে আছে। সো দেখো এই জিনিসটা তুমি একটু যদি লক্ষ্য করো ভাইয়া, হি আস, আসের হচ্ছে কিন্তু দেখো অবজেক্টিভ ফ্রম আস দেওয়া আছে, সাবজেক্টিভ ফ্রম হচ্ছে উই, তো সেই জন্য কিন্তু এখানে উই হয়েছে। দেখো সবগুলোতে উই আছে। তো আমরা এখান থেকে ধরে নিলাম, তাহলে বলতে পারো যে ভাই এখানে তো উই নাই, উই কোথা থেকে আসলো? দেখো এই যে দেখো আসটার সাবজেক্টিভ ফ্রম, সাবজেক্টিভ ফর্ম সাবজেক্ট হয়ে গেছে, আজটাকে আমরা সাবজেক্ট করে নিলাম, উই করে নিলাম। এরপর আসো হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভাব যেটাকে আমরা বলতেছি, তো সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। দেখো এখানে তোমার বি ভাব যেটা, সেটা কিন্তু হচ্ছে এখানে দেখো প্রেজেন্ট টেন্সে আছে। সো এখানে তো পাস্ট হওয়ার তো কোনো সুযোগই নাই, এগুলো তো হবে না, না ওয়ার তো হবে না। সো এই যে দেখো তিনটার মধ্যে একটা হবে, তাই না? এবারে তিনটাতে হেল্পিং ভার্ব আছে, আর তাহলে আমরা ধরে নিলাম। তো আমাদের সি নাম্বারটা অলরেডি আউট। এরপরে আর তিনটা রয়েছে। এখন দেখো তারপরে যেটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেখো এখানে দেখো সবগুলো কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, তাহলে তো হয়ে গেল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে। তাহলে আমাদের এখন পর্যন্ত এই তিনটা রাইট, তাই না? এরপরে আসো আরেকটা যদি আমরা দেখি যে প্রিপোজিশন উইথ হয়, সবসময় প্লেজেন্ট উইথ এর পরে উইথ হয়। এখন দেখো এই ভার্বটার পরে সবসময় কি হবে, তোমাদের উইথ প্রিপোজিশনটা ইউজ করা হবে। তাহলে হচ্ছে আমাদের একটু জানতে হবে এক্সট্রা করে। দেখছো এটা কিন্তু তোমাকে সবসময় আমরা বাই দিয়েই করি, তাই না? দেখো তাহলে হচ্ছে এটা হবে না, উইথ যেহেতু সাথে হয় তাহলে উইথ হয়। দেখো দুটোতে উইথ আছে। এখন দেখো তাহলে উত্তর কি হবে? আচ্ছা, এটা তো বাদ, এই উইথ তো বাদে গেছে, তাই না? আটা তো বাদ গেছে, তাহলে বাই তো হবে না, সবসময় প্লেজারের সাথে এটার সাথে হচ্ছে উইথ যুক্ত হয়, তাহলে উইথ এটাই হচ্ছে উত্তর। এখন হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, তাহলে হিম হয়ে গেল। তাহলে দেখো সেন্টেন্সটা কি দাঁড়াইলো, যে সাবজেক্টটাকে হচ্ছে অবজেক্টটাকে আমরা হচ্ছে কি করলাম, সাবজেক্ট করে নিলাম, তারপরে হেল্পিং ভার্ব হচ্ছে প্রেজেন্ট টেন্সে ছিল, আর করে নিলাম। এরপরে দেখো পাস্ট পার্টিসিপল ফ্রম পি এল ই এ এস ই ডি, এরপরে দেখো এই প্লেজের সাথে হচ্ছে সবসময় হচ্ছে উইথ হয়। এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের একটি অংশ, উইথ হয়। সো এটি হচ্ছে উইথ হইলে, এখন তারপরে দেখো সাবজেক্টটা হচ্ছে অবজেক্ট হয়ে গেল, হি থাকলে হি, অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। এই যে দেখো, সো ভয়েস চেঞ্জের কিন্তু তোমাদের একটি প্রশ্ন আসে। সো খুব সিম্পলি তুমি যদি একটু চোখ কান খোলা রেখে একটু দেখো, তাহলে কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবা। ওকে, এরপরে আসো দেখো হি ম্যাসকুলিন, আচ্ছা দেখো খুব জরুরি একটি বিষয় যে ফ্যামিলিন ম্যাসকুলিন, হ্যাঁ, যে বিভিন্ন যে তোমার জেন্ডার যে ইস্যুটা রয়েছে, সেই জেন্ডার থেকে কিন্তু প্রশ্ন অনেক সময় আসে। সো সেটা এখানে দেওয়া আছে। এখানে যেটা উইথ দেওয়া আছে সেটি হচ্ছে তোমার ম্যাসকুলিন জেন্ডার যেটি, সেটি হচ্ছে আমাদের বের করতে হবে, বা সেটি আসলে এটা তোমাকে তো ভালো করে মুখস্থ করতে হবে, তাই না? এটা তো আসলে বের করার মতো আসলে কিছু নাই, তাই না? এটাই ছিল উত্তর। ওকে, এরপরে আসো দেখো আরেকটি জিনিস আছে, পারসন হু ইজ আনএবল টু পে হিজ ডিবেট ইজ কল এ ড্যাশ। দেখো এ পারসন হু ইজ আনএবল টু পে হিজ ডিবেটস ইজ কল এ ড্যাশ। আচ্ছা দেখো যে বলতেছে যে এই সেন্টেন্স তুমি অর্থ করো, অর্থ করে এইগুলোর সাথে যদি তুমি মিলাও, যে পুর বলে, বেগার বলে, বিগার, লেনার, আচ্ছা লেন্ডার। এখন তুমি লোন, আচ্ছা আমি যদি এখন দেখি যে এটাকে গরিব বলে না ধনী বলে না হচ্ছে ঋণী বলে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। সো আমরা যদি এটাকে ওভাবে হচ্ছে ইনসলভেন্ট, সম্ভবত ইনসলভেন্ট যেটা, সেটাকে হচ্ছে আমরা যুক্ত করতেছি, তাহলে অর্থ অনুযায়ী অর্থগুলো মিলাই হচ্ছে আমাদের করতে হবে। সো এ ধরনের প্রশ্নগুলো খুব এটা আমাদের দেখে আসে না, সো আমরা এটাকে স্কিপ করতে পারি, সমস্যা নেই। ওকে, এরপরে আসো এ ফ্লোক অফ শিপ দ্যাটস গ্রাজিং ইন দ্য ফিল্ড। আচ্ছা দেখো এই সেন্টেন্সটাকে যদি আমরা দেখি, এইখানে তোমাকে দেখো সাবজেক্ট, এই যে দেখো, এই যে দেখো এটাকে কিন্তু আমরা বলছি প্রভার্ব,
বুঝছো? এটা সম্মিলিত একটা হচ্ছে অর্থ প্রকাশ করতেছে। এখন এটার পরে কি হয়, এটা আমাদের এই যে সিঙ্গুলার প্লুরাল যে ইস্যুটা আছে সেটি কিন্তু এখানে আমাদের গ্রহণযোগ্য হবে। সো এই ধরনের যখন সেন্টেন্স গুলো থাকবে সেটা ক্ষেত্রে হচ্ছে আমাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, এ ফ্লোক অফ স্প্রিং কালেকটিভ নাউন ইজ এ ফ্লোক আর দ্য ট্রি ইজ এ সিঙ্গুলার ইউনিট। আচ্ছা, এ ফ্লোক অফ শিপ এটা হচ্ছে সিঙ্গুলার ইউনিট, এই জন্য মূলত হচ্ছে এই সিঙ্গুলার ভার্ব ইউজ করা হবে। যেহেতু এ ফ্লোক অফ শিপ এটাকে সিঙ্গুলার ধরা হচ্ছে, দুটো থাকলেও এটা সিঙ্গুলার হচ্ছে, তাই সিঙ্গুলার ভার্ব হচ্ছে। ওকে, ইজ সিঙ্গুলার, এখানে ইজ হচ্ছে হয়ে গেল। ওকে, আসলে তোমাকে এই ধরনের সেন্টেন্সগুলো থাকে, সো আমাদের এই সাবজেক্টটা দেখে আমরা বিভ্রান্তের মধ্যে পড়ে যাবো না, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবো না, আমরা ওটাকে জাস্ট একটু দেখবো, যে একটু ভেবে দেখবো যে আসলে এটা কি বোঝাচ্ছে। যদি এটা সিঙ্গুলার বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল বোঝালে, বহু বচন বোঝালে প্লুরাল ভার্ব ইউজ করা হবে। সো এই হচ্ছে জিনিসটা। প্রেজেন্টে থাকলে প্রেজেন্টে, পাস্টে থাকলে পাস্টে। ওকে, এরপরে আসো পাস্ট ওয়ে মিন্স, দেখো এখানে শব্দার্থ যেটা সেটা কিন্তু দেওয়া আছে। সো এটা তুমি দেখে নিতে পারো পাস্ট এর শব্দের অর্থটা কি, সেটি হচ্ছে যাচ্ছে যে ডু, টু ডাই, হ্যাঁ, যে এই জিনিসটা। এরপরে আসো দেখো হোয়াট ইজ দ্য প্লুরাল অফ রেডিউস, যে রেডিউস এর প্লুরাল ফর্ম কি সেটি হচ্ছে দেওয়া আছে। সো আমরা যদি এটা দেখি যে রেডিউস। ওকে, এরপরে আসো আচ্ছা দেখো সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম, দেখো বিভিন্ন সেন্টেন্স দিয়ে সার্কেল দেওয়া আছে, এটার হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের বের করতে বলছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সেন্টেন্সগুলোর অ্যাডভার্ব যেটাকে বলতেছি অ্যাডভার্ব, এরপরে তোমাকে আসতে পারে যে নাউন ফর্মও বের করতে পারে অনেক সময়। হ্যাঁ, এরপরে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের দেওয়া থাকতে পারে। সেন্স হচ্ছে সেন্স পার্ট অফ স্পিচ যে অংশটা আছে সেটা কিন্তু সেন্স করতে হয় অনেক সময়। সো এটা কিন্তু তোমাদের পরীক্ষার মধ্যে আসে, অথবা তুমি যদি ভালো করে শিখতে পারো তাহলে দেওয়া থাকবে যে নিচের কোনটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কোনটি নাউন, কোনটি প্রোনাউন্স, এটা হচ্ছে আমাদের চিহ্নিত করতে বলে। তখন কিন্তু হচ্ছে আমরা খুব সহজে চিহ্নিত করতে পারবো। এখন দেখো এই সার্কেলটার অবজেক্টিভ ফর্মটা কি হবে, এটি হচ্ছে আমাদের একটু দেখতে হবে, তাই না? দেখো সার্কেলের অবজেক্টিভ ফর্ম হচ্ছে সার্কুলার, অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? বিজ্ঞপ্তি। এরপরে আসো এখানে দেখো যে আইডেন্টি দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটি সঠিক সেন্টেন্স। এখানে বিভিন্ন যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো বিবেচনা করে আমাদের ঠিক করতে হবে। সো এখানে দেখো দ্য নিউজ ইজ ফলস, দ্য নিউজ ইজ ফলস, ইংলিশ নিউজ ইজ অ্যান দ্য আনকাউন্টেবল নাউন অ্যান্ড অলওয়েজ টেক্স এ সিঙ্গুলার ভার্ব। আচ্ছা দেখো নিউজ কি হচ্ছে, দ্য নিউজ কি একটা আনকাউন্টেবল নাউন এবং সেটি সবসময় কি করে সিঙ্গুলার ভার্ব, যেহেতু আনকাউন্টেবল নাউন সবসময় সেটি সিঙ্গুলার ভার্ব কি হচ্ছে গ্রহণ করে, মানে সেটির পরে সবসময় সিঙ্গুলার ভার্ব হয়। সো এই জিনিসটাকে আমাদের ধরে নিয়ে কি করতে হইলো, এটা সঠিক উত্তর করতে হলো। নিউজ আমরা অনেক সময় বলতে পারি যে এন ই ডাব্লিউ এস, ভাইয়া নিউজ এস আছে তাহলে প্লুরাল, তাহলে তো এখানে আর বা ইয়া হইতো, কিন্তু নিউজটা একটা সেন্টেন্স, এটা হচ্ছে মূলত নিউজের সামনে সব দা নিউজ, এন ই ডাব্লিউ এস, এটা সিঙ্গুলার, সেই জন্য এখানে আনকাউন্টেবল নাউন, সরি আনকাউন্টেবল, সেই জন্য মূলত এটাতে সিঙ্গুলার হচ্ছে তোমাদের ভার্বটা ইউজ করা হয়। এই হচ্ছে বিষয়টা। এরপরে আসো হি ইজ কনফিডেন্ট ড্যাশ হিজ সাকসেস, দেখো এখানে সেন্টেন্স দেওয়া আছে এবং এটাও কিন্তু প্রিপোজিশন থেকে, তাই না? প্রিপোজিশন, তাই না? টিআইওএন, প্রিপোজিশন। এখন দেখো হি ইজ কনফিডেন্ট হিজ সাকসেস, কি বলছে, হি ইজ কনফিডেন্ট হিজ সাকসেস। তো বলছে যে হচ্ছে যে এই যে দেখো তোমার এই জায়গাটা তোমার কি আনতে হবে, যে এখানে সে হচ্ছে কনফিডেন্স। এখন কনফিডেন্স হলে কি হয়, কনফিডেন্সটার পরে কি হয় সেটি হচ্ছে আমাদের একটু দেখতে হবে। তাহলে আমরা যদি দেখি কনফিডেন্স অফ কি, কনফিডেন্স অফ কি, কনফিডেন্স অফ দ্বারা আমরা বোঝাচ্ছে যে হচ্ছে adjective confidence is typically followed by preposition of when referring the specific outcome। আচ্ছা মূলত হচ্ছে স্পেসিফিক আউটকাম বোঝাতে মূলত অফ ইউজ করা হয়, যে কনফিডেন্স অফটা ইউজ করা, এটা মূলত সব সময় হচ্ছে কনফিডেন্সের পরে তুমি অফ থাকবে, এটাই হচ্ছে সিস্টেম বা এটাই হচ্ছে নিয়ম। সো আমরা এটাকে কি করলাম, দেখে নিলাম। এরপরে আসো দ্য আর্ট অফ কালেকটিভ অ্যান্ড মানে জেন্টার কি ম্যানেজিং গার্মেন্ট ইজ ড্যাশ কলেট। আচ্ছা আবার হচ্ছে আমাদের দেখো মূলত এই যে শব্দটা আর্ট বলছে যে কালেকটিভ যে চাষ করা, যে মূলত হচ্ছে যে আমাদের গার্ডেন যেটা রয়েছে সেটাতে কি বলা হয়, যে এটাকে হচ্ছে মূলত চাষ করা যে সিস্টেম সেটাকে এগ্রিকালচার, হর্টিকালচার, হ্যাঁ, সেরিকালচার, এপিকালচার, এই মূলত এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের সাধারণ বিজ্ঞান তোমরা যখন যাওয়া, যে মূলত হচ্ছে যে দেখো যে এপিকালচার কাকে বলা হয়, এপিকালচার
এপিকালচার, ওকে। এরপরে তোমাদের যে সেরিকালচার যেটাকে বলতেছি, যে সেরিকালচার যেটা, সো এই যে দেখো, মৎস্য পালন বিদ্যা, মাছ পালন বিদ্যা, হ্যাঁ, পাখি পালন বিদ্যা, এই যে এপিকালচার, মৌমাছি পালন বিদ্যা, এগুলোর কিন্তু হচ্ছে তোমাদের সাধারণ বিজ্ঞান, যেটা মৌমাছি পালন টাইপও কিন্তু আমাদের বিদ্যা রয়েছে। সো এইগুলোকে কিন্তু একটা একটা হচ্ছে তোমাদের যে হর্টিকালচার, যেটাকে যেটা মূলত হচ্ছে তোমাদের টিস্যু কালচার যেটা নিয়ে কাজ করা হয়, সেটি কিন্তু হচ্ছে এই ধরনের থাকে। সো মূলত এটা তোমাদের সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্সের একটা প্রশ্ন, এটা এখানে দেওয়া আছে। সো এটাকে এত বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সো আমরা এখান থেকে জাস্ট দেখে নিলাম, ওকে। এরপরে আসো স্পেসিফিক মিনস। আচ্ছা দেখো, মূলত এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, আমরা জাস্ট এটাকে দেখো, এই যে দেখো 36 নম্বর যদি দেওয়া আছে, তুমি যদি এখানে একটু লক্ষ্য করো যে মেইনডেট স্পিচ, যে ফার্স্ট স্পিচ, আচ্ছা মূলত স্পিচটা যখন এটা আসলে ভাইয়া মিনিংস মানে অর্থ দেখে মুখস্থ করতে হবে, আসলে তোমাকে বোঝানোর মতো কিছু এখানে আমি দেখতেছি না, বা বোঝানো কিছু নাই। তোমাকে জাস্ট কি করতে হবে, এই ধরনের যে মিনিং গুলাকে ভোকাবুলারিকে সমৃদ্ধ করতে এবং বিগত সালে যে ধরনের এই ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো অর্থ সহকারে পড়তে এবং এটাকে আরো স্ট্রং করতে, আরো শক্তিশালী করতে তোমাকে হচ্ছে অবশ্যই ওই যে এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা পড়তেছি, দেখো এগুলোর অর্থ সহ আমাদের কি করতে হবে, একটু ধারণা রাখতে হবে। দেখো, হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ লাই, দেখছো আমি বলতে পারছি ভাইয়া তো সহজ প্রশ্ন, লাইয়ের হচ্ছে লাইয়ের পাস্ট ফর্ম কি, পাস্ট ফর্মটা কি সেটি হচ্ছে এখানে দিতে হচ্ছে বা দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে আমাদের এখন জাস্ট লিখতে হবে লাইয়ের পাস্ট ফর্মটা কি। ওকে, পাস্ট পার্টিসিপল ফর্ম তোমাদের জানো, এগুলো ভালো করে মুখস্থ করতে। প্রতিটা সেন্টেন্সের B1 B2 B3, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই তিনটা জিনিস আমাদের একটু ভালো করে দেখতে হবে। এছাড়া আমরা জানি যে আইএনজি ফর্ম যেটি হচ্ছে সেটিও আমাদের দেখতে হয়, ওকে। এই হচ্ছে জিনিসটা দা। এরপরে দেখো এটাতে দেওয়া আছে যে দা রাইটার অ্যালং উইথ হিজ ফ্রেন্ড ড্যাশ অ্যারাইভ, ওকে। এখানে দেখো সেম না জিনিস, দা রাইটার, এরপরে অ্যালং উইথ হিজ ফ্রেন্ড, এই যে দেখো, তাহলে এখানে দেখো কি হবে, এই জায়গায় হচ্ছে তোমার কোন ভার্বটা হচ্ছে আমরা ইউজ করতে পারি পুরো সেন্টেন্সটা বিবেচনায়। দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাজ প্লুরাল হিসেবে মূলত সম্ভবত হচ্ছে এখানে আমরা দ্য অ্যালং উইথ ভার্বটি অ্যাগারেস উইথ দ্য ফার্স্ট সাবজেক্ট দ্য রাইটার হুইচ সিঙ্গুলার, হুইচ ইজ সিঙ্গুলার, সাবজেক্ট ইজ হ্যাজ, হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাজ। দেখো হ্যাভের, হ্যাভের পরে হচ্ছে হ্যাভ, আর এবং ওয়ার, মূলত এগুলো প্রেজেন্টে আছে, তাই না? দেখো এই ধরনের যখন দুইটি একটা সেন্টেন্সে যখন এরকম দুইটি সাবজেক্ট আমরা লক্ষ্য করবো বা দুইটি সাধারণ মনে হবে, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট যেটি থাকবে ওটিকেই ধরে হচ্ছে এখানে এই ভার্বটা ইউজ করতে হবে। তো সেই প্রথম সাবজেক্টে দ্য রাইটারকে ধরে সিঙ্গুলার যেটা হ্যাজ ইউজ করা হয়েছে, ওকে। এরপরে আসো আই নো হোয়ার হি লিভ ইন ড্যাশ ইজ এ ড্যাশ সেন্টেন্স। আচ্ছা দেখো, আই নো হোয়ার হি লিভ ইজ এ ড্যাশ সেন্টেন্স। আচ্ছা সেন্টেন্সটা আসলে এখানে যে সেন্টেন্স টাইপ ইজ, আচ্ছা মূলত এখানে যেটি বলতেছি যে আমরা একটু আগে যেমন বাংলায় দেখতেছিলাম কি ভাইয়া, যে সরল বাক্য, জটিল বাক্য, আর এটা কি যৌগিক বা মিশ্র বাক্য, তাই না? যৌগিক বাক্য আর কি। সো এখানে ইংরেজিতে আমাদের যেটি রয়েছে দেখো, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। সো এই যে তিন প্রকার যে অর্থ অনুসারে বাক্যগুলো বা গঠন অনুসারে যেটি রয়েছে, গঠন অনুসারে সেটি কিন্তু দেওয়া আছে। সো এখান থেকে আমরা বলতেছি যে এই বাক্যটা আমরা দেখতেছি, এই বাক্যটা মূলত কি, দেখো তো এখানে একটা হচ্ছে কনজাংশন বা কিছু একটা দেখতেছি হয়ার। সো এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে, এখন দেখো তুমি যদি এই সেন্টেন্সটা লক্ষ্য করো, মূলত এই ধরনের যখন থাকবে সেটি হয়ে যাবে কি কমপ্লেক্স, একটার সাথে আরেকটা নির্ভর করতেছে। আই নো, আমি জানি, হি লিভ, সে কোথায় বাস করে, আমি জানি যে সে কোথায় বাস করে। সো এই জিনিসটা, সো দেখো একটার সাথে একটা ডিপেন্ড করতেছে। আর আমরা একটু আগে বলতেছি অ্যান্ড, বাট, সো, ইয়েট, এই জিনিসগুলো যদি থাকে সেন্টেন্সের মধ্যে সেটা হয়ে যাবে কম্পাউন্ড। আর বাকি যে এরকম ডাব্লিউএস কোশ্চেন দিয়ে মূলত থাকলেই থাকে সবসময় কমপ্লেক্স, আর যদি কিছু এই দুটোর বাইরে যদি কিছু থাকে সেটি হয়ে যাবে সিম্পল সেন্টেন্স, ওকে। এরপরে আসো পরে দেখো, আচ্ছা এখানে একটা যে শর্ট ফর্ম দেওয়া আছে এনবি, স্ট্যান্ডার্ড ফর্ম, আসলে এগুলো ডিকশনারিগুলোতে আমরা দেখি যে তোমাদের ডিকশনারিতে গেলো। তবে মজার বিষয় হচ্ছে এখন পর্যন্ত নার্সিং ভর্তি পরীক্ষা এই ধরনের প্রশ্ন আসে নাই। সো এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথার কিছু নাই, সেগুলো আমরা স্কিপ করতে পারি, ওকে। এটা তোমাদের আহামরি এই ধরনের প্রশ্ন আমরা কখনো দেখি নাই, সেগুলো আসবেও না। তোমরা জাস্ট পড়ার জন্য এটা দেখে নিও, ওকে। আমরা চেষ্টা করি সব ধরনের প্রশ্ন নোট, নোট বেন, ওকে। এটার মানে হচ্ছে নোটা কি দেওয়া আছে এখানে, আসলে নোটা বেন বা যেটা ওইটা এনবি,
আসলে দেখো এই ধরনের প্রশ্নগুলো যদি কখনো প্রশ্ন কঠিন করা হয় বা অন্য ধাঁচে কিছু প্রশ্ন দিয়ে দেওয়া হয় তখন এই ধরনের প্রশ্নগুলো দিতে পারে। সো আমরা এগুলো দেখে নিলাম। সো আমরা ইংরেজি অংশের জন্য একটা বিষয়, যে ইংরেজি যে সাহিত্য রয়েছে, যে লিটারেচার রয়েছে, সেখান থেকে কিন্তু হচ্ছে প্রশ্ন একটা আসে। সো এটা আমরা দেখেছি যে এখানে মিসিং ছিল তোমাদের। সো আশা করি হচ্ছে তোমাদের তোমরা কি করবা, এই সাহিত্য থেকেও পড়বা। সাহিত্য থেকেও পড়লে কিন্তু খুব সহজে পড়তে হবে, একটা প্রশ্ন আসবে লিটারেচার থেকে। উইলিয়াম শেক্সপিয়ারের কিছু কবিতা, জন্ম অথবা মৃত্যু, অথবা পিবি শেলি, যারা হচ্ছে বরাবরই পরীক্ষাগুলো আসতেছে, তুমি 25 থেকে 30টা প্রশ্ন পাবা, দেখবা অন করে সেখান থেকে কিন্তু। এখন আমরা যে 41 নম্বর প্রশ্নটা চলে যাব। দেখো আমরা এতক্ষণ ধরে কিন্তু বাংলা এবং ইংরেজি দেখতেছিলাম। সো আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু সাধারণ গণিত থাকে। তো সেই প্রশ্নটা কিন্তু এখন এখানে দেওয়া আছে। দেখো সূচক 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 এবং যে লগারিদম রয়েছে, সূচক এবং লগারিদম যেটি রয়েছে সেটি থেকে কিন্তু হচ্ছে আমাদের কি বলা হয়, যে প্রশ্নটি হচ্ছে আমরা দেখেছি যে এখান থেকে আসছে। এখন তোমরা যদি একটু ভাইয়া যে লগ লগ বা সূচক এই জিনিসটা, এটা আসলে আবিষ্কার কেন? মূলত ধরো আমরা যখন এই ধরনের বড় বড় যখন সংখ্যাগুলো দেখি, এগুলোকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য দেখো সংক্ষিপ্ত আকারে 2 4 4 2 8 3 এরকম করে দেখো পাওয়ার আকারে বা বেজ আকারে কিন্তু হচ্ছে সংখ্যাগুলো আবিষ্কার হয়েছে। সো এই কাজগুলো করার জন্যই মূলত হচ্ছে এই লগ বা সূচকটা আবিষ্কার। তবে এই এখানে জিনিসটা দেখবা যে দেখো মৌলিক কিছু বিষয় রয়েছে, যে এ ডাজ নট ইকুয়াল টু 0 যদি হয় সেক্ষেত্রে এর মান, এ 0 থাকলে কি হবে, সবসময় 1 হবে। এই হচ্ছে জিনিসটা। সো এটার উত্তর হবে 1। এরপরে আসো মুখস্থই বলতে পারো আসলে। এখন দেখেন সূত্র দেওয়া আছে a মাইনাস বি কিউব। এর হচ্ছে সূত্র হচ্ছে কোনটা, সেটি হচ্ছে এখানে দেওয়া আছে। সো এই জিনিসটা হচ্ছে তোমার কিন্তু হচ্ছে এখানে দেওয়া আছে। তো আমরা কিন্তু এখান থেকে জাস্ট এটা কি সূত্রটা জাস্ট লিখলে কিন্তু হয়ে যাচ্ছে ভাইয়া। কি যে ফর্মুলা রয়েছে দেখো, এ স্কোয়ার মাইনাস বি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটাই মূলত হচ্ছে এটা সূত্র। তুমি সূত্রগুলো কিন্তু হচ্ছে সুন্দর করে মান নির্ণয়ের যে সূত্র রয়েছে ভাইয়া, মান নির্ণয়ের যে সূত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে তুমি খুব সহজে দেখে নিতে পারবে। ওকে, দেখে নিতে হবে তোমাকে সবগুলোই। এরপরে আসো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত। এরপর যদি বলে ত্রিভুজের 4 কোণের সমষ্টি কত, এই জিনিসগুলো তোমাদের একটু ভালো করে জানতে হবে। দেখো চতুর্ভুজ ধরো হচ্ছে এটা একটা বর্গক্ষেত্র আঁকাইলাম। দেখো বর্গক্ষেত্র, এই যে এর কোণগুলো রয়েছে ভাইয়া এ বি সি ডি। দেখো চারটা যে রয়েছে, চারটার এখন হচ্ছে তোমার যে সমষ্টি কত সেটি হচ্ছে আমাদের একটু জানতে হবে। তো চতুর্ভুজের 3 কোণের সমষ্টি, 4 কোণের সমষ্টি 360 কি 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি হচ্ছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি। যে কোনো সাধারণ চতুর্ভুজের 4 কোণের সমষ্টি সর্বদা কি হয়, যে কোনো চতুর্ভুজের সাধারণ 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়। এরপরে আসো একটি পণ্যের উপর 20% ছাড় দেওয়া হলো। একটা পণ্য 20% ছাড়ে 480 টাকায় বিক্রি করা হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে পণ্যটির আসল দাম কত, মানে পণ্যটির হচ্ছে ক্রয় মূল্য কত, সেটি হচ্ছে আমাদের বের করতে হবে। দেখো জাস্ট যে পণ্যটা ধরে নাও যে তুমি হচ্ছে 100 টাকায় কিনে 20% ছাড়ে বিক্রি করতেছে, তাহলে কি হবে, 20% ছাড়ে বিক্রয় মূল্য ধরো 20% ছাড়ে বিক্রয় মূল্য কত, 80। 100 টাকায় কিনে 20% ছাড়ে বিক্রয় মূল্য হবে 80 টাকা। তাহলে 80 টাকা বিক্রি মূল্য হয়, ক্রয় মূল্য হয় 100 টাকা। অতএব 1 টাকা ক্রয় মূল্য যদি হয় তাহলে হচ্ছে কি বলা হয়, যে 80 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 100 টাকা। 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে কি বলা হয়, যে এটা তাই না 80। এরপরে যদি হচ্ছে তোমার বিক্রয় মূল্য 480 হয় তাহলে হচ্ছে তুমি কি করবা, যে হচ্ছে 100 গুণন 480 বাই এই যে যেটা রয়েছে, জাস্ট হচ্ছে আমরা যদি ক্যালকুলেশন করে দিই তাহলে কিন্তু হচ্ছে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। ওকে, 600 টাকা হবে কাটাকাটি করলে, ক্যালকুলেশন করলে। তো জাস্ট ঐকিক নিয়মে ফালাই সুন্দরভাবে এটা ক্যালকুলেশন করবে। এবং এগুলো তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। সো আমাদের ক্যালকুলেটর ছাড়াই আমাদের করতে হবে। এরপরে আসো দেখো রহিম এবং করিমের যে আয়ের অনুপাত, রহিম এটা হচ্ছে করিম, দুজনের আয়ের অনুপাত দেওয়া আছে এবং করিমের আয় বলা হয়েছে যে 1200 টাকা। তাহলে রহিমের আয় কত কত। ওকে, এখন দেখো এদের হচ্ছে আয়ের যে অনুপাত সেটি হচ্ছে দেওয়া আছে এবং একজনের হচ্ছে যদি দেওয়া আছে। দেখো এই ধরনের অঙ্ক থাকলে আমরা সবসময় কি করব, এটা 900 টাকা হবে। সো আমাদের এই অঙ্কগুলো কি অনুপাত সমানুপাত থেকে আসে। সো আমরা জাস্ট এই যে দেখো এই জিনিসটাকে হচ্ছে আমাদের সুন্দরভাবে হচ্ছে এদিকে যদি আমরা এই অনুপাতের যে স্ট্রোক সেদিকে যদি করে নিই 3:8 এবং হচ্ছে 12 যদি আরেকটাকে এক্স ধরে নেই, এইভাবে ক্যালকুলেশন যদি আমরা করে নেই সেদিকে তাহলে কিন্তু হচ্ছে আমরা এদিকে পেয়ে যাব। ওকে, এরপরে আসো
এই যে দেখো আবার লগের অঙ্ক আছে, সো এখানে লগ 2 ভিত্তিক লগ দেওয়া আছে 132। হ্যাঁ, এই যে এই মানটা কত হবে, সো এই জিনিসটা হচ্ছে 2 ভিত্তিক লগ যদি হয় তাহলে এটি কি হচ্ছে আমাদের 2 এর আকারে প্রকাশ করতে হবে, তাই না? মূলত এটার হচ্ছে মান আসবে -5। ওকে, এরপরে আসো পিতা এবং পুত্রের গড় বয়স। দেখো পিতা পুত্রের বয়স কিন্তু সবসময় পরীক্ষার মধ্যে আসে 30 বছর। পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত? পিতা ও পুত্রের গড় বয়স হচ্ছে তোমার ছেলের বয়স গড় বয়স হচ্ছে 30, তাই না? এখন মোট বয়স 30 × 2। পিতা পুত্রের বয়সের গড় হচ্ছে এত, পুত্রের বয়স আচ্ছা এটাকে ক্যালকুলেশন করতে হবে। মূলত এই প্রশ্নটার উত্তর হচ্ছে তোমাদের দেওয়া আছে 20 বছর। ওকে, এরপরে আসো লসাগু আসলে আমি তোমাদের জাস্ট উত্তরগুলো দেখাচ্ছি, কারণ আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে, সবগুলোর ব্যাখ্যা দেওয়া এখনই সম্ভব না। সো আমরা জাস্ট যেগুলো না হলেই না, যেগুলো আমাদের খুব জরুরি সেগুলোকে দেখবো। ওকে, দুইটি সংখ্যার লসাগু 60, ওকে, তাদের অনুপাত 3:4 হলে সংখ্যা দুটি কত? ওকে, সংখ্যা দুটি দেওয়া আছে, সংখ্যা দুটি ধরো হচ্ছে লসাগু দেখো যা আসছে হচ্ছে 60, 15 এবং 20। 3 4 3 আছে এটা 12, 12 কি হচ্ছে 15 এবং 20, এদিকে জাস্ট হচ্ছে আমাদের উত্তর হচ্ছে 15 এবং এল এম সি, যে লসাগু যেটাকে বলতেছি। ওকে, এরপরে আসো একটি ট্রেনের ঘন্টায় 60 কিলোমিটার যায়, ট্রেন কি করে ঘন্টায় 60 কিলোমিটার যায়? 360 কিলোমিটার পর যেতে ট্রেনটির কত সময় লাগবে? ওকে, 60 কিলোমিটার যায় ট্রেন হচ্ছে 1 ঘন্টা বা 60 মিনিটে, 1 ঘন্টায়। সো এখানে তার কিছু করার নাই, অতএব এত কিলোমিটার 1 কিলোমিটার যায়, অতএব 360 কিলোমিটার যায়। সো তোমাদের হচ্ছে কি করতে হবে, এই যে 1 × 360/60। ওকে, 6 কাটা, জাস্ট ক্যালকুলেশন করলে কিন্তু হচ্ছে আমরা উত্তরটা পেয়ে যাব। ওকে, উত্তর কত পাবো, এটার উত্তর পাবো হচ্ছে 6 ঘন্টা। ওকে, এক্স এর মান কত সলভ করতে হবে, যে দেখো এই যে দেখো এটা দেওয়া আছে, সিম্পল কিন্তু ভাইয়া। 2x - 6 = 10। তুমি যদি হচ্ছে এক্সটাকে রাখো 10 + 6 16, এক্সটাকে যদি 2 আছে ভাগ করে দাও, 8 × 2 = 16। সো এটির উত্তর কিন্তু হচ্ছে 8, তাই না? এরপরে আসো নিউট্রন কে আবিষ্কার করেন। আর সাথে দেখো একটা পদার্থ যে দেখতেছো এটাকে যদি আমরা ভাঙি কি পাবো ভাইয়া? পুরোটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন দেখো এরকম হচ্ছে ইলেকট্রন ঘোরে, তাই না? প্রোটন প্লাস নিউট্রন, দেখো এখানে কিন্তু ইলেকট্রনগুলোকে আমরা পাবো। সো দেখো এই যে দেখো সে ইলেকট্রন প্রোটন নিউট্রন, সেগুলোকে প্রোটন এবং নিউট্রন এখানে আমরা পাবো। এছাড়া আমরা কিছু নিউটন, যেটা দেখো এই যে 3টি কণিকা, তাই না? প্রোটন, নিউট্রন আর একটা হচ্ছে ইলেকট্রন। সো প্রতিটাই নিউটনকে আবিষ্কার করছে আমাদের রাদারফোর্ড না, চ্যাডউইক, সম্ভবত চ্যাডউইক, তাই না? রাদারফোর্ড পরমাণু মডেল ইলেকট্রন আবিষ্কার করে। এরপরে তোমার যে থমসন সে কিন্তু হচ্ছে এটি করেছিল। ওকে, এরপরে আসো এটা মূলত বায়ু। দেখো আচ্ছা, মৌলিক অত্যন্ত জৈবিক অত্যন্ত মিশ্র সমস্যা হচ্ছে। এখন বায়ু কোন পদার্থ? পদার্থের যে জায়গাটি রয়েছে প্রশ্নটাই মূলত আমরা বলতে পারি মিশ্র পদার্থ। এরপরে আসো এসিড এবং ক্ষার। দেখো এসিড প্লাস হচ্ছে ক্ষার, যেটাকে বেস বলতেছি, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে অবশ্যই কি করবে? সল্ট এবং হচ্ছে ওয়াটার, লবণ এবং পানি হচ্ছে উৎপন্ন করে, লবণ এবং পানি। অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে অবশ্যই কি করবে? লবণ এবং পানি উৎপন্ন করবে। এরপরে দেখো কম্পিউটারের কোনটি ইনপুট ডিভাইস নয়? আচ্ছা, এটা তথ্য যোগাযোগ প্রযুক্তির সাধারণ জ্ঞানের অংশ হতে পারে। কম্পিউটারের কোনটি ইনপুট ডিভাইস? ইনপুট মানে কি? প্রবেশ করানো, যেগুলো দিয়ে আমরা প্রবেশ করাই। দেখো নয় বলছে। ওকে, কিবোর্ড দিয়ে আমরা লিখি, মাউস দিয়ে আমরা ইয়া করে, স্ক্যান দিয়ে কিন্তু দেই, প্রিন্টার দিয়ে কিন্তু কিছু দিয়ে না, প্রিন্টার দিয়ে কি হয়? আউট হয়। তাহলে এটা হচ্ছে আউটপুট ডিভাইস, তার মানে এটি ইনপুট ডিভাইস নয়। ওকে, এরপরে আসো পোলিও রোগের টিকা কে আবিষ্কার করেন? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পোলিও যে রোগটি রয়েছে সেটি মূলত হচ্ছে আমাদের একসময় মহামারীর মতো আমাদের জোসন স্লাক বা জোসান স্লাক, যে সে কিন্তু হচ্ছে এই পোলিও রোগটির হচ্ছে টিকা আবিষ্কার করেছিল। ওকে, এরপরে আসো মানুষের রক্তের গ্রুপ কয়টি? দেখো তো বি এ বি আরেকটা হচ্ছে ও, তাহলে কয়টা হইলো ভাইয়া? 4টা। এ বি আরেকটা ও, এই 4টাই তো মনে হয় 4টি। হ্যাঁ, 4টি গ্রুপ। এই যে দেখো এগুলো কিন্তু ব্লাড গ্রুপ। আমরা কিন্তু জানি যে কণিকা রক্তরসে কি থাকে? রক্তরস আর রক্ত কণিকা। রক্তরস থাকে তোমার হচ্ছে 45%, তাই না? 45% থাকে সম্ভবত, না 55%, সরি 55%, আর বাকি 45% সম্ভবত কণিকা এবং অন্যান্য বস্তুগুলো থাকে। ওকে,
55%, ওকে, আর 45, ওকে, এইটাই। এরপরে আসো, রক্তে হিমোগ্লোবিনের কাজটা কি আসলে? রক্ত যে রয়েছে সেটা হিমোগ্লোবিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাই না? অক্সিজেন পরিবহন করে, আচ্ছা, অক্সিজেন পরিবহন করে রক্ত। রক্ত থেকে যে হচ্ছে অক্সিজেন রয়েছে সেটি হচ্ছে আমাদের এই অক্সি হিমোগ্লোবিন। দেখো রক্তের সাথে যখন এই রক্ত যেটা রয়েছে, রক্ত যখন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায় কি হয়? অক্সি হিমোগ্লোবিন কি করে? অক্সি হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন, অক্সি হিমোগ্লোবিন আকারে কিন্তু হচ্ছে সেটি ইয়া করে, তোমার হচ্ছে মিশে হচ্ছে শরীরের মধ্যে যায়। সূর্য কি নক্ষত্র, তাই না? সূর্য একটি নক্ষত্র, যে সূর্যকে হচ্ছে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ হচ্ছে ঘুরতে থাকে। এরপরে আসো, ভূমিকম্পের দেশ বলা হয় অবশ্যই জাপান, তাই না? জাপানকে ভূমিকম্পের দেশ বলা হয়ে থাকে। এরপরে আসো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? স্করবিক অ্যাসিড কি? স্করবিক অ্যাসিড। এই ভিটামিন সি কোথায় কোথায় পাওয়া যায়? যে যে কাঁচা যে হচ্ছে তোমাদের পেয়ারা রয়েছে, এরপরে তোমার হচ্ছে তোমার আনারসেও কিছু পাওয়া যেতে পারে, যে মরিচ, যেটা লঙ্কা বলতেছি, সেই মরিচ, এই যে যেমন কাঁচা সবজিগুলো। এবং এটি হচ্ছে যে আরেকটি প্রশ্ন হতে পারে যে ভিটামিন সি রাসায়নিক নাম কি? এখানে যেটি আছে যে কোথায় কোথায় পাওয়া যায়, পেয়ারা, মরিচ, আনারস সহ এগুলোতে। এরপরে তোমাদের ছিল যে হচ্ছে যার একটা প্রশ্ন, সেটি কি? যে মরিচ। এরপরে যদি আমি বলি আরেকটা কি, আরেকটা হচ্ছে যে প্রশ্নটা ভিটামিন সি, আচ্ছা, উৎস পাইলাম, রাসায়নিক নাম পাইলাম। ভিটামিন সি যে রোদে, হ্যাঁ, রোদে হচ্ছে কোন ভিটামিন নষ্ট হয়? কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? হ্যাঁ, নষ্ট হয়, সেটি হচ্ছে তোমার এই ভিটামিন সি, ওকে। এরপরে আসো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? আছে এই প্রশ্নটা তোমাদের এর আগেও একটা পরীক্ষা সেখানে ছিল। সো আমরা দেখলাম যে ট্রেপোমণ্ডল, স্টেটোমণ্ডল, মেসোমণ্ডল, থার্মোমণ্ডল। আমরা একটু দেখে নিব আমাদের যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। এবার দেখো, পর্যায় সারণীতে মোট গ্রুপ কয়টি? দেখো, পর্যায় যে সারণী, যেখানে মৌলগুলোকে কি করা হয়? বিন্যাস করা হয়েছে, তাই না? এরকম মনে হয়। বা দুইটি অ্যালথেনাইট এবং একটিনাইট এবং অ্যান্থেনাইট সিরিজ যেটি রয়েছে, তাই না? এভাবে তো গ্রুপগুলো থাকে। সো এভাবে যে উপর থেকে নিচে গ্রুপ, আর এদিকে কি থাকে? পর্যায় থাকে। তো 17টি গ্রুপ আর হচ্ছে 60টি পর্যায় আমরা বলছি। মোট গ্রুপ কয়টি? 18টি গ্রুপ। আচ্ছা, 18টি তাহলে নাকি? 18টি গ্রুপ পর্যায় সারণী যেটি রয়েছে সেটিকে আমরা বলতেছি যে 62 নম্বর প্রশ্ন যদি দেখি 60, আচ্ছা এটা এখানে দেওয়া নাই। সো আমরা যদি দেখি, আচ্ছা এটা মূলত দেখে নিতে হবে যে এই এদিক দিয়ে যেগুলো থাকে এগুলোকে আমরা পর্যায় বলতেছি, প্রত্যেক নিচে যেগুলো সেগুলো হচ্ছে গ্রুপ, ওকে। এরপরে আসো, ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয়? ক্যান্সার সৃষ্টিকারী জিন, ক্যান্সার জিন মূলত ধারক, ও বাহক বলা হয়, তাই না? ধারক ও বাহক। এখন বলতেছে যে ক্যান্সার যেটা রয়েছে, ক্যান্সার যে রোগ রয়েছে সেটি মূলত অনকেজিন, অনকেজিন, যেটি অনকোজিন যারা, এটাকে বলা হয় এই জিন মূলত অনকোজিন, অনকোজিন জিনের মাধ্যমে মূলত হচ্ছে ক্যান্সার সৃষ্টি হয়, ওকে। এরপরে দেখো, কোষকে আবিষ্কার করেন? দেখো, রবার্ট হুক, তিনি কিন্তু হচ্ছে কোষ আবিষ্কার করেছিলেন। এরপরে দেখো, গ্লুকোজ কি জাতীয় খাদ্য? গ্লুকোজ যেটি রয়েছে, 65 নম্বর প্রশ্ন দেওয়া আছে, গ্লুকোজ হচ্ছে মূলত শর্করা জাতীয় কি? শর্করা জাতীয়। এই দেখো, গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যে ব্রেইন রয়েছে, আমাদের যে মস্তিষ্ক রয়েছে, সেই ব্রেনে কিন্তু হচ্ছে আমাদের এই গ্লুকোজ কিন্তু হচ্ছে থাকে, তাই না? সেই গ্লুকোজটা মূলত হচ্ছে সঞ্চিত থাকে। আমরা যখন কোনো চিন্তা করি, কিছু ভাবি, তখন কিন্তু ব্রেন থেকে গ্লুকোজটা নিয়ে চলতে থাকে। এই হচ্ছে জিনিসটা। সো মূলত এই গ্লুকোজটা এক প্রকার হচ্ছে শর্করা, ওকে। দুধ একটি হচ্ছে কি খাদ্য ভাইয়া? দুধ অ্যাসিড, ক্ষার, সুষম খাদ্য, লবণ। আচ্ছা দেখো, অবশ্যই সুষম খাদ্য। দুধের মধ্যে হচ্ছে আমাদের সে খাদ্যের যে 6টি উপাদান, 6টি যে উপাদান সেগুলো কিন্তু হচ্ছে পাওয়া যায়, ওকে। এরপরে দেখো, বিদ্যুৎ আবিষ্কার করেন কে? আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো বিদ্যুৎ আবিষ্কার করেন হচ্ছে উইলিয়াম গিলবার্ট, এবং উনি কিন্তু প্রথমে বিদ্যুৎ আবিষ্কার করতে গিয়ে মারা গেছিল, ওকে। এরপরে দেখো, সিএনজি, এটা খুব জরুরি একটি প্রশ্ন এবং খুব বহুবার বিবিবিআই, হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, পরীক্ষার মধ্যে বারবারই হচ্ছে আসে। তো সিএনজি এর পূর্ণরূপ কি? কম্প্রেসারেট ন্যাচারাল গ্যাস, কম্প্রেসারেট ন্যাচারাল গ্যাস, 2 নম্বরে, তাই না? দেখো তো, ওকে, কম্প্রেসারেট ন্যাচারাল গ্যাস, কম্প্রেসারেট ন্যাচারাল গ্যাস, ওকে। এরপরে আসো, সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময় কোন গ্যাস ত্যাগ করে? দেখো, সবুজ যে উদ্ভিদের গাছপালা, সেটা কিন্তু তারা কি করে? অক্সিজেন ত্যাগ করে, কার্বন ডাইঅক্সাইড কি করে? গ্রহণ করে, তাই না? তাহলে কি হবে ভাইয়া? এটা 69,
এরপরে দেখো টেলিফোন কে আবিষ্কার করে। আচ্ছা, আবিষ্কারক গুলার অনেকগুলো তোমাদের পরীক্ষার মধ্যে দেওয়া হয়েছে, তো এগুলো আবিষ্কারক যারা রয়েছে, আবিষ্যকা আবিষ্কারক যারা, তারা কিন্তু হচ্ছে তোমার এই আবিষ্কারক থেকে কিন্তু পরীক্ষার মধ্যে আসে। ওকে, সো আমাদের একটু দেখতে হবে আবিষ্কারক যারা রয়েছে, যে গ্রাহাম বেল। গ্রাহাম বেল কি? গ্রাহাম বেল। এরপর দেখো রক্তের কোন গ্রুপকে সার্বজনীন গ্রহীতা বলা হয়? সার্বজনীন গ্রহীতা মূলত হচ্ছে আমাদের ও, এবং এ, এবং হচ্ছে ও হচ্ছে মূলত সার্বজনীন দাতা। হুম, দাতা, সার্বজনীন দাতা বলা হয় এই ওকে। এরপরে এটা আমরা দেখলাম। এরপরে আসো 71, জেনারেটর কি করে? জেনারেটর মূলত হচ্ছে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে, তাই না? যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এরপরে আসো উদ্ভিদের কোন অংশ বংশ বিস্তারে সাহায্য করে? বংশ বিস্তারে সাহায্য করে উদ্ভিদের কোন অংশ? উদ্ভিদ যে রয়েছে সেটির কোন অংশটা মূলত? মূল, কাণ্ড, পাতা, ফুল। মূল, কাণ্ড, পাতা, ফুল। ফুল দিয়ে তো ইয়ে হয় না, কাণ্ড দিয়েও তো আমরা সময় দেখি যে ইয়া হয়, বাট সেটি আমরা কলম যেটা বলি, কলম করা হয়, তখন কিন্তু আমরা হচ্ছে এই কাণ্ড দিয়ে কলম করতে পারি। মূলত এই ফুলটা হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারে ব্যাপক ভূমিকা রাখে। ওকে, এরপরে আসো চাঁদের নিজস্ব আলো নেই। কেন? চাঁদ একটি উপগ্রহ, এই জন্য তার নিজের আলো নেই, সূর্যের আলো দিয়েই চলে। ওকে, আপেল কোন অ্যাসিড থাকে? আচ্ছা দেখো কোন ফলে, যদি আমরা একটু বলি যে ফল, আর একটা হচ্ছে তোমার অ্যাসিড। সো কোন ফলে তুমি কোন অ্যাসিড পাচ্ছ, এই জিনিসটা তোমাদের একটু ভালো করে দেখতে হবে। ওকে, যেমন টমেটো, তেঁতুল, এই জিনিসগুলো দেখো। তো আপেলে আমাদের মেলিক অ্যাসিড পাই সম্ভবত, মেলিক অ্যাসিড, তাই না? ওকে, মেলিক অ্যাসিডে কিন্তু আমরা পাই। টার্টারিক অ্যাসিড আমরা তেঁতুলে পাই, অক্সালিক অ্যাসিড, এগুলো হচ্ছে আমাদের দেখতে হবে। এবার দেখো বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ, তাই না? আম গাছকে জাতীয় বৃক্ষ বলা হয়। সো জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পাখি, হ্যাঁ, আমাদের যে এই জিনিসগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে, একটু ভালো করে দেখতে হবে। জিনিসটা হাস্যকর হলেও এগুলো আমরা দেখি যে আসে। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? দেখো এরকম হচ্ছে আমাদের ওয়ারী বটেশ্বর সম্ভবত কুমিল্লা, তাই না? কুমিল্লায় মূলত ওয়ারী বটেশ্বর সভ্যতার যে নিদর্শন, সেটি কিন্তু হচ্ছে আমাদের এই ওয়ারী বটেশ্বর নরসিংদীতে অবস্থিত, নরসিংদীতে ওয়ারী বটেশ্বর অবস্থিত। এরপরে আসো বিশিষ্ট রুহুল আমিনের পদবী কি ছিল? আচ্ছা, যে 7 জন যে বিশিষ্ট রয়েছে তাদের যে পদবীগুলো সেগুলো কিন্তু দেখো আসে। আমরা একটু দেখে নিলাম। বিশিষ্ট 78 নম্বর প্রশ্ন হচ্ছে আর্টিফিশিয়ার। আচ্ছা, আর্টিফিশিয়ার যে সেটি দেওয়া আছে এখানে। ওকে, এরপরে আসো উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করেছে কোনটি? উত্তর এবং দক্ষিণ যে আমেরিকা রয়েছে সেই মহাদেশটি রয়েছে পানাম খাল যেটি রয়েছে সেটি। পানাম খালের মাধ্যমে কিন্তু হচ্ছে এই পানাম খাল যেটি রয়েছে সেই পানাম খালে মূলত এটিকে যুক্ত করছে। ওকে, এরপরে দেখো বিশ্বের বৃহত্তম হ্রদ কোনটি? বৃহত্তম যে হ্রদ রয়েছে, বৃহত্তম হ্রদ সেটি হচ্ছে কাস্পিয়ান সাগর। আচ্ছা, কাস্পিয়ান যে সাগরটা রয়েছে এটিকে বলা হচ্ছে বৃহত্তম হ্রদ। ওকে, বৃহত্তম হ্রদ যেটা সেটা। ওকে, এরপরে আসো অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোন? ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজেয় বাংলা, তাই না? 81 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই তোমার হচ্ছে কলা ভবনের সামনে। চীনের পার্লামেন্টের নাম কি? চীন যে রয়েছে চীনের পার্লামেন্টের নাম গণ কংগ্রেস, জাতীয় গণ কংগ্রেস। ওকে, বাংলাদেশের কোন সালে জাতিসংঘ? আচ্ছা, 1973 সালে, তাই না? 1973 সালে, 74 সালে, 1973 সালের 1974 সালে, সরি 1974 সালে হচ্ছে জাতিসংঘে বাংলাদেশ জাতিসংঘ হচ্ছে ইয়া করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO খুব জরুরি যে আসে। সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে তোমার জেনেভা। কোথায়? জেনেভা। এরপরে আসো সাদা হাতির দেশ, দেখছো সাদা হাতির দেশ কাকে বলা হয়? সাদা হাতির দেশ হচ্ছে থাইল্যান্ড। ওকে, বিভিন্ন যে উপনাম, এগুলো আমরা কি বলতেছি ভাইয়া? উপনাম। এগুলো কিন্তু পরীক্ষা আসেছে, এগুলো তোমাদের দেখতে হবে। এরপরে দেখো সাহিত্যের নোবেল পুরস্কার দেওয়া হয় কত সাল থেকে? সাহিত্যে কিন্তু প্রথম দিকে দেওয়া হতো না, তো 1901 সাল থেকে সাহিত্যের নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। এরপরে আসো জাতিসংঘের অফিসিয়াল ভাষা, জাতিসংঘ যেটি রয়েছে সেটির অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি। ওকে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, এটাই তো কক্সবাজার, আমাদের যেটি কক্সবাজার সমুদ্র সৈকত। তারপরে আসো বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি, তাই নাকি? ওয়াশিংটন ডিসি, যে টাকা পয়সা সব এই ডিসির মধ্যে থাকে। ওকে, এরপরে আসো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববিদ্যালয় অবস্থিত। কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?
ত্রিশাল ময়মনসিংহ, এটা ময়মনসিংহে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে। ওকে, 2023 সালে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়? আচ্ছা, তোমাদের এই 23 সাল লাগবে না, তোমাদের এখন যে 2026 সালে যে ক্রিকেট বিশ্বকাপটা হচ্ছে সেটি কোন দেশের আয়োজন সেটি তোমাদের পরীক্ষার মধ্যে আসবে, সো এটা ভুলে যাও। ওকে, ভুলে যাও। তুমি 26 সালে যে দেশে আয়োজন হচ্ছে সেটা মনে রাখো। ওকে, এরপরে দেখো শ্রীলঙ্কা ভারতের সম্ভবত আয়োজিত হচ্ছে। বাংলাদেশে কোন জেলাকে প্রাচ্যের ডান্ডি বলা হয়? দেখছো, প্রাচ্যের ডান্ডি মূলত বলা হয় নারায়ণগঞ্জকে। কারণটা হচ্ছে এই প্রাচ্যের ডান্ডি অনেকগুলো হচ্ছে পাট এবং পাট কল হচ্ছে পাট এবং অনেকগুলো হচ্ছে পাট ও পাট কল হচ্ছে ছিল। ওকে, পাট এবং পাট কল ছিল নারায়ণগঞ্জে একটা সময়, সো এই জন্য এটাকে প্রাচ্যের ডান্ডি বলা হয়। এরপরে আসো, বিশ্ব অটিজম সচেতন দিবস কবে? বিশ্ব অটিজম সচেতন দিবস হচ্ছে 2রা এপ্রিল বা 2 এপ্রিল, এটি পালন করা হয়। বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর দেখো, প্রবাল প্রাচীর যেটা সেটিকে বলা হচ্ছে গ্রেট গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফ যেটি, সেটিকে বৃহত্তম প্রবাল প্রাচীর বলা হচ্ছে। এরপরে দেখো, বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? স্মৃতিসৌধ যেটি হচ্ছে সাভারে অবস্থিত, সাভারে, নবীনগর সাভার। স্থপতি হচ্ছে শহীদ মইনুল হোসেন, হামিদুর রহমান, মাজাহারুল ইসলাম, নভেরা আহমেদ। ওকে, এখন দেখি 95 নাম্বার যেটি, সেটি হচ্ছে যে আমাদের সৈয়দ মইনুল হোসেন, তাই না? ওকে, আর হামিদুর তো হচ্ছে আমাদের যে শহীদ মিনার সেটি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি 1 নম্বর লক্ষ্য কোনটি? আচ্ছা, এগুলো আমাদের ক্ষুধা দারিদ্র্য বিমোচন এন্ড দেন এগুলো তোমাদের একটু দেখে নিতে হবে। ওকে, এসডিজি যে লক্ষ্যমাত্রা মোট কতটি আসে? বাংলাদেশে কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি? অবশ্যই কোন জেলা, দেখো জিনিসটা বুঝতে হবে, কোন জেলার কথা বলছি, সব বিভাগের কথা বলে নেই। 97 নম্বর যেটি, সেটি আমরা দেখতেছি যে হচ্ছে যদি দেখি বাংলাদেশের কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি, দেখো মৌলভীবাজার, যে সিলেট বিভাগের যে মৌলভীবাজার যে জেলা রয়েছে, মৌলভীবাজার যে জেলা রয়েছে সেটিতে কিন্তু হচ্ছে চা বাগান সবচেয়ে বেশি। এরপরে অসলো কোন দেশের রাজধানী? কি অসলো অসলো হচ্ছে কোন দেশের রাজধানী? এটা হচ্ছে আসে না, বুঝছে, এভাবে পড়ার দরকার নেই, ভুলে যাও। এরপরে আসো, আমার ভাইয়ের রক্তে রাগানো গানটি সুরকার কে? এই ধরনের গানগুলো কিন্তু আসে। আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি, এই গান। এছাড়া থেকে আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই ধরনের গানগুলোর যে রচিতা অথবা সুরকার সেগুলো কিন্তু আসে। দেখো, আব্দুল গফফর চৌধুরী, আলতাফ হোসেন, সমর দাস এবং আব্দুল লতিফ, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আমরা দেখতেছি। তো আলতাফ মাহমুদ, আমার ভাইয়ের রক্তে রাগানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি? ওকে, এই গানটি রচিত হচ্ছে বা সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। ওকে, আন্তর্জাতিক শ্রম দিবস 1 মে, তাই না? এটাকে বলা হচ্ছে যে আন্তর্জাতিক শ্রম দিবস। এই দিনে হচ্ছে শ্রমিক যে বিষয়গুলো রয়েছে বা শ্রমের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু বলা হয়। তো আমরা কিন্তু হচ্ছে 9 নম্বর মডেল টেস্টের যতটুকু দেখা যায় যেগুলো ব্যাখ্যার প্রয়োজন ছিল সেগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করলাম, এবং আমরা খুব সহজে হচ্ছে বোঝার চেষ্টা করলাম যে হচ্ছে আমাদের যে প্রশ্নগুলো আমরা সলভ করেছি সেগুলো কতটুকু আমাদের যথেষ্ট। তোমরা যারা যেখানে ভিডিওটি দেখলা সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা।